আগের ২ পার্টে আমরা ডিআরএক্স ড্রামাটার প্রথম ৮টা এপিসোড দেখেছিলাম। আজকে আমরা শেষের ৪টা এপিসোড দেখতে চলেছি। যারা এখনো প্রথম ও দ্বিতীয় পার্ট দেখোনি, তারা আগে প্রথম ২ পার্ট দেখে নিও, তাহলে স্টোরি ভালোভাবে বুঝতে পারবে। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ডিআরএক্স পার্ট 3 এক্সপ্লেইন। আমরা দেখেছিলাম ইনের মৃত্যুর বদলা নেওয়ার জন্য মিরি আজিনের সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়েছিল। তাই আজিন মিরির কাছে এসে বলে, তুমি এটা কেন করছো? মিরি বলে, যদি ইনের সাথে তোমার দেখা না হতো তাহলে ইন এখনো বেঁচে থাকতো। আজিন বলে, আমি যখন ইনের সাথে ডেট করতে শুরু করেছিলাম তখন তো তুমি আমাদেরকে বাধা দাওনি, কারণ তখন আমাদের কারণে তোমার এজেন্সি লাভবান হচ্ছিল। মিরি বলে, এই কারণেই আমার নিজেকে দোষী মনে হয়। প্রায়শ্চিত্ত করার জন্য যা করতে হয় আমি তাই করব। তোমার বাবার মার্ডারের কেসের কথা কি তোমার মনে আছে? আজিন মিরির হাত দিয়ে নিজেকে আঘাত করতে করতে বলে, তোমার যদি আমাকে মারতে ইচ্ছে হয় তাহলে মারো, প্রয়োজনে আমি হাঁটু গেড়ে তোমার কাছে ক্ষমা চাইব, তবুও তুমি কন্ট্রাক্ট ক্যান্সেল করো না। মিরি বলে, যদি তুমি ছাদ থেকে লাফ দিতে পারো তাহলে হয়তো আমি তোমাকে ক্ষমা করতে পারি। আজিন বলে, তুমি এত বছর ধরে ইনের সাথে ছিলে, তুমি তো ইনকে ভেঙে পড়তেও দেখেছ, তাও তুমি নিজের ফায়দার জন্য দেখেও না দেখার ভান করেছ, আর এখন সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছ। তোমার সাথে কাটানো ১০ বছরের চাইতেও আমার সাথে কাটানো ১ বছর ইনের কাছে বেশি দামি ছিল। জুন মিরিকে বলে, যদি আজিনকে কোম্পানিতে না রাখা হয় তাহলে সে কোম্পানিতে ইনভেস্ট করবে না। তবে এতেও মিরির ডিসিশনে নড়চড় হয় না। মিরি বলে, তোমার কি মনে হয় আজিনের মধ্যে আর বিন্দুমাত্র মানবতা আছে? আজিন তার আশেপাশের সবাইকেই ধ্বংস করে দিবে। জুনের মা আজিনকে কল করে বলে, আমি যে তোমার কাছে ক্ষমা চেয়েছি, এই কথা তুমি জুনকে এখনো জানাওনি কেন? তখনই জুন আজিনের কাছে আসে। আজিন লাউড স্পিকার অন করে দেয়। জুনের মা জানায় সে গুরুতর অসুস্থ, তার ডায়ালাসিস চলছে, খুব দ্রুত তাকে সার্জারি করতে হবে। ম্যাচিং কিডনি পেতে অনেক সময় লাগবে, তাই তার জুনের একটা কিডনি প্রয়োজন। কল রেখে দিলে জুন জানায় সে মিরির সাথে দেখা করেছে। ইনভেস্টমেন্ট বন্ধ করে দিবে শুনেও মিরি আজিনের সাথে কন্ট্রাক্ট কন্টিনিউ করতে রাজি হয়নি। আজিন বলে, মিরি এখন ক্রোধে অন্ধ হয়ে গেছে। কিম এসে বলে, মিরির কাছে কেসের যে ফাইলটা আছে সেটা উদ্ধার করতে পারলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আজিন বলে, এখন আর তাতে কোনো লাভ হবে না, এখন হয়তো আমি মরবো নয়তো মেরি। পরদিন জুন তার মাকে নিয়ে হাসপাতালে যায়। তার মাকে বলে, আমি তোমাকে আমার একটা কিডনি দিব, সার্জারির টাকা দিব, আর তোমার সকল দেনা শোধ করে দিব। বিনিময়ে তুমি আর কখনোই আজিন এবং গ্র্যান্ডপার সামনে দাঁড়াতে পারবে না। এদিকে পুলিশ এসে মিরিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মিরির বিরুদ্ধে অভিযোগ তোলা হয় মিরি কোম্পানি থেকে কয়েক বিলিয়ন টাকা আত্মসাৎ করেছে। এমনকি মিরি তার আর্টিস্টদেরকেও ব্ল্যাকমেল করত। তার সাথে রিপোর্টার্সদেরও হাত আছে। এই কারণে রিপোর্টার লিমকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এই খবর দেখে তো আজিন অনেক খুশি হয়। জুন তার মাকে কিডনি দিতে যাচ্ছে, এই কথা সে লিনাকে আগে জানায়নি। লিনা বলে, আমি তোমাকে অনেক ভালো বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি কখনোই আমার জন্য কেয়ার করনি। রাগারাগি করে লিনা চলে যায়। এরপর জুন আজিনকে কল করে সার্জারির ব্যাপারে জানায়। আজিন বলে, যাই করো না কেন সুস্থ হয়ে ফিরে এসো। জুন বলে, মিরি অ্যারেস্ট হওয়ায় আমি কিছুটা টেনশন ফ্রি হয়েছি, তোমাকে হসপিটালে আসতে হবে না, সার্জারি শেষে সুস্থ হয়ে আমি নিজে তোমার সাথে দেখা করব। জুনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আজিনের কাছে একটা এজেন্সি থেকে কন্ট্রাক্টের অফার আসে। আজিন বলে, বর্তমানে আমার ইমেজ অতটা ভালো নেই, তোমরা কি সবকিছু জেনে শুনি আমার সাথে কন্ট্রাক্ট করতে চাইছো? এজেন্সি জানায় তারা এসব নিয়ে ভাবছে না, তারা নিজেরাই আজিনের ইমেজ ঠিক করে দিবে। আজিনকে তাদের অফিসে এসে যোগাযোগ করতে বলে। আজিন রেডি হয়ে বের হচ্ছিল, তখন আমরা দেখতে পাই সাংহি আজিনের বাসায় খাবার খাচ্ছে। যখন তখনই সাংহি আজিনের বাসায় এসে আজিনের জিনিসপত্র ব্যবহার করে। সাংহির কথায় পাত্তা না দিয়ে আজিন বের হয়ে চলে যায়। তখন সাংহি একটা ভিডিও দেখে জানতে পারে আজিনের কাছে থাকা একটা ব্যাগের দাম ১০ মিলিয়ন, তাই সে আজিনের ব্যাগগুলো চুরি করে নেয়। কিম দেখতে পায় সে যেখানেই যাচ্ছে সেখানেই একটা গাড়ি তাকে ফলো করছে। এই গাড়িটাই সেদিন আজিনকেও ফলো করছিল। কিম তার বসের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারে গাড়িটার নাম্বার প্লেট সহ সবকিছুই ফেক, অর্থাৎ এটা একটা ঘোস্ট কার। বস বলে, তারা তোমাকে যেভাবে আহত করেছে তাতে মনে হচ্ছে তারা অনেক ডেঞ্জারাস কেউ। কিম বলে, তাহলে কি আমার আজিনকে এই ব্যাপারে জানানো উচিত, নাকি আমি এটা একাই সলভ করব? তখন আমরা দেখতে পাই কিমের বলা এই কথাগুলো টেবিলের নিচে থাকা বাক্সের মাধ্যমে আগের পর্বের শেষে দেখানো সেই ব্যক্তি শুনছিল। তার নাম হচ্ছে মুন, সে একজন বড় বিজনেসম্যান। আজিন তাকে কল করা সেই এজেন্সির সাথে কথা বলতে যায়। এজেন্সির একজন লোক আজিনকে অনেক ভালো একটা অফার দেয়। সেই লোক জিজ্ঞেস করে মিস্টার মুনের সাথে আজিনের কি সম্পর্ক, কিন্তু আজিন তো মিস্টার মুনকে চিনেই না। লোকটা জানায় মিস্টার মুনই আজিনের সাথে কন্ট্যাক্ট করার জন্য অনেক এফোর্ট দিয়েছে। মিস্টার মুন হচ্ছে হাদরে কোম্পানির সিইও, একই সাথে তার এই এজেন্সির বড় শেয়ার হোল্ডার। মিস্টার মুনি আজিনের ইমেজ ক্লিন করার জন্য অনেক কিছু করেছে, তার মানে মিরিকেও মুনি অ্যারেস্ট করিয়েছে। এরপর আজিন মিস্টার মুনের সাথে দেখা করে, তারা একে অপরের সাথে পরিচিত হয়। আজিন বলে, আমি জানতে চাই তুমি আমাকে কেন সাহায্য করছো? মুন বলে, আমার কোম্পানির 15% অসহায়দের সাহায্যের জন্য দান করা হয়। আমি তোমাকে অনেকদিন ধরেই স্ট্রাগল করতে দেখছি,
আমি ভাবতাম তুমি যদি একটা নর্মাল ফ্যামিলিতে বড় হতে আর যথেষ্ট সাপোর্ট পেতে তাহলে কি কি করতে পারতে, তাই আমি তোমার গার্ডিয়ান হতে চাই। আজিন বলে, মনে হচ্ছে তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো। মুন বলে, যখন তুমি অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করেছ তখন থেকেই তোমার ভালো সময় শুরু হয়েছে, তাই আমি চাই না এটা শেষ হয়ে যাক। তোমার মতো ট্যালেন্টেড মানুষের সাথে কাজ করতে পারলে আমি খুশি হব। আজিন বলে, আমার তো মনে হয় না, তুমি শুধু এই কারণেই আমাকে সাহায্য করছো। আমাকে নিয়ে তোমার আর কি কি প্ল্যান আছে? মুন বলে, সেটা আপাতত সারপ্রাইজই থাক, পরের মিটিংয়ে আমাদের আবারও কথা হবে। এদিকে জুন কয়েকদিনের মধ্যেই হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায়। কিম জুনকে কল করে দেখা করতে বলে, জরুরি কথা আছে। পুলিশ মিনির অফিস থেকে যে ফাইলগুলো উদ্ধার করেছে, মুন সেখান থেকে আজিনের ফাইলটা নিয়ে আসে। মুন তার সহকারীকে বলে, আজিনের দুইজন ক্লোজ ফ্রেন্ড আছে, যার সার্জারি হয়েছে তাকে আপাতত ছেড়ে দাও, আর অন্যজনকে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সরিয়ে দাও। মানে মুন এখানে তার লোকেদেরকে কিমকে হত্যা করার জন্য অর্ডার দিয়েছে। মিরির সেক্রেটারি মিরির সাথে দেখা করতে গেলে মিরি বলে, তারা কেসটা অনেক দ্রুত শার্ট করতে যাচ্ছে, মনে হচ্ছে কেউ একজন আজিনকে বাঁচানোর চেষ্টা করছে। এরপর মিরির অ্যাসিস্ট্যান্ট আজিনের কাছে এসে আজিনের হাতে পায়ে ধরে ক্ষমা চায়। আজিন বলে, আমিও ঠিক এইভাবেই মিরির কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু মিরি আমার কোনো কথাই শোনেনি, আমাকে ছাদ থেকে লাফ দিতে বলেছিল। এরপর আজিন ডো এন্টারটেনমেন্টের সাথে কন্ট্রাক্ট সাইন করে ফেলে। একদিকে জুন কিমের সাথে দেখা করে, আর অন্যদিকে আজিন মুনের সাথে আবারও দেখা করে। কিম বলে, আমি যেদিন আহত হয়েছিলাম সেদিন আমাকে কিছু লোক অনেক মেরেছিল। তারা কয়েকটা গাড়ি নিয়ে আজিনকে ফলো করছিল। খোঁজ নিয়ে জানতে পারলাম গাড়িগুলো সব ঘোস্ট কাটছিল। মুন বলে, যারা তোমাকে কষ্ট দিয়েছে আমি তাদেরকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছি। যদি তুমি চাও তাহলে আমি তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারি, যাতে তারা আর কখনোই তোমার ক্ষতি করতে না পারে। আজিন বলে, আমি বুঝতে পারছি না তুমি আমার জন্য এসব কেন করছো। মুন বলে, তুমি ছোটবেলা থেকে অনেক কষ্ট সহ্য করেছ, অনেক সাফার করেছ, আমি এই ধরনের মানুষকে ইগনোর করতে পারি না। আজিন বলে, তুমি আমার সম্পর্কে কি কি জানো? মুন বলে, তুমি কতটুকু জানতে চাও? আমি তোমাকে একটা ভালো অফার দিচ্ছি, তোমাকে ডিরেক্টর পার্কের নেক্সট ছবিতে কাস্ট করা হবে, তোমার ইন্টারন্যাশনাল ডেবিউ হবে, তুমি একজন বড় অ্যাক্ট্রেস হয়ে যাবে, আর এসব তুমি আমার ওয়াইফ হয়ে এনজয় করবে। আজিন বলে, তার মানে তুমি আমাকে বিয়ের অফার দিচ্ছ? মুন বলে, আমি তোমার অতীতের সকল দাগ মুছে দিব, আমার সাথে তুমি নতুন জীবন শুরু করতে পারবে, সবকিছু তোমার জন্য সহজ হয়ে যাবে। আজিন বলে, আমি একটা সহজ আর সেফ জীবন চাই, তুমি কি আমাকে এমন একটা জীবন দিতে পারবে? মুন বলে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। অন্যদিকে জুন আর কিম যখন কথা বলছিল তখন মুনের লোকেরা কিমের বাসার দরজায় পেট্রোল ঢেলে একটা গ্যাস সিলিন্ডার রেখে আগুন লাগিয়ে দেয়। কিম আর জুন গ্যাস লিকের গন্ধ পেয়ে দরজার দিকে এগিয়ে গেলে দেখতে পায় দরজার হ্যান্ডেল অনেক গরম হয়ে আছে। কিম বুঝে যায় কিছু একটা ঘটতে চলেছে, তাই কিম জানালা ভেঙে জুনকে নিয়ে লাফ দেয়, আর সাথে সাথেই রুমে ব্লাস্ট হয়। কিম আর জুন কোনো মতে বেঁচে যায়। আর অন্যদিকে মুন আজিনকে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেয়। বিস্ফোরণ থেকে বাঁচার পর সতর্ক করার জন্য জুন আজিনকে কল করে, কিন্তু আজিন কল রিসিভ করে না। তখনই আবার জুনের কাছে খবর আসে তার গ্র্যান্ডপার অবস্থা সিরিয়াস। জুন দ্রুত বাড়ি ফিরে গিয়ে দেখতে পায় তার গ্র্যান্ডপা মারা গেছে। পরদিন গ্র্যান্ডপার ফিউনারাল করা হয়। জুনের মা এসে জুনকে সান্ত্বনা দেয়। কিম এসে জানায় সে আজিনের সাথে যোগাযোগ করেছে। আজিন বলেছে কোনো ধরনের সমস্যা হয়নি। গ্র্যান্ডপার সেক্রেটারি আসলে জুনের মা জিজ্ঞেস করে গ্র্যান্ডপা তার নামে কতটুকু সম্পদ লিখে দিয়েছে। সেক্রেটারি জানায় গ্র্যান্ডপা তার সম্পত্তির বেশি অংশ জুনের নামে লিখে গেছে, তবে তার নামে কোনো সম্পত্তি লিখে দেওয়া হয়নি। এই কথা শুনে জুনের মা অনেক রেগে যায়, জিনিসপত্র ছোড়াছুড়ি করে বলতে থাকে, বুড়োর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তাই সে আমাকে বিন্দু পরিমাণ সম্পত্তিও লিখে দেয়নি। তাহলে জুনকে কেন দিল? জুনের সাথেও তো তার কোনো রক্তের সম্পর্ক নেই। জুন তার এই কথাগুলো শুনে ফেলে। অবশেষে জুন বুঝতে পারে সে এতদিন ধরে যাকে নিজের বাবা ভাবত সে তার আসল বাবা না, তার বাবা অন্য কেউ, আর তার গ্র্যান্ডপাও তার আপন গ্র্যান্ডপা না। জুন তার মাকে বলে, তুমি এতদিন ধরে আমার সাথে মিথ্যা কেন বললে? জুনের মা বলে, আমি একা মিথ্যা বলিনি, আজিনও প্রথম থেকে এই কথা জানতো, কিন্তু সেও তোমাকে কখনোই সত্যিটা বলেনি। আজিন 9 বছর থাকতেই সত্য জেনে গিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আজিনের কারণেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। জুন বলে, তার মানে এই কারণেই তুমি আজিনকে অত্যাচার করতে? যা হয়েছে সবকিছু তোমার জন্যই হয়েছে। আগে আমি ভাবতাম তুমি খারাপ মানুষ, কিন্তু তবুও তোমার জন্য আমার মায়া হতো। আমার মনে হতো তুমি কোনো কারণে কষ্টে আছো, যার কারণে তুমি এমন হয়ে গেছো। আমি তোমাকে বোঝার অনেক চেষ্টা করেছি, তোমার করা পাপের জন্য আমি আজিনের কাছে প্রায়শ্চিত্ত করছি, কিন্তু তুমি আমার সাথে এমনটা কেন করলে? জুনের মা বলে, এই সবকিছু আমি তোমার জন্য করেছি, যাতে তুমি একজন ভালো বাবা পাও। আমি চাইনি তুমি আমার মতো দারিদ্রতার সম্মুখীন হও। জুন বলে, তার মানে আমি কখনোই গ্র্যান্ডপার আসল গ্র্যান্ডসন ছিলাম না, আর আজিন আমার কারণেই ছোটবেলা থেকে ট্রমা সহ্য করে যাচ্ছে। অন্যদিকে সাংহি আজিনের চুরি করা ব্যাগগুলো দোকানে বিক্রি করতে যায়। অনেকগুলো দামি ব্যাগ বিক্রি করতে এসেছে দেখে দোকানদারের সন্দেহ হয়, তাই তারা পুলিশে কল করে।
পুলিশ এসে সাংহিকে আটকে আজিনকে কল করে। বাধ্য হয়ে সাংহি ব্যাগগুলো নিয়ে আবারও আজিনের বাসায় ফিরে আসে। রাতে সাংহি আজিনকে বলে, তুমি তো জানতে আমি হাই স্কুল থেকে বের হয়ে যাওয়ার পর আমার ফ্যামিলি ভেঙে পড়েছিল। এরপর থেকেই আমার জীবনটা এলোমেলো হতে শুরু করেছে। তুমি আমার সাথে এমনটা কেন করেছিলে? যদিও অনেক দেরি হয়ে গেছে, তবুও আমি চাই তুমি আমার কাছে ক্ষমা চাও। আজিন বলে, ক্ষমা তারা চায় যারা কোনো ভুল করেছে। সাংহি বলে, তুমি কি আমার অবস্থা দেখেও বিন্দুমাত্র অনুশোচনা করো না? আজিন বলে, আমি কেন অনুশোচনা করব? আজকে তোমার এই অবস্থার কারণ তুমি আমাকে হারানোর চেষ্টা করেছিলে। তুমি নিজের অবস্থান না ভেবে আমার পিছনে লেগেছিলে। এটা তোমার দুর্ভাগ্য। পরদিন জুন আজিনের সাথে দেখা করে বলে, তুমি কি জানতে আমি আমার বাবার আসল সন্তান না? আজিন বলে, তার মানে তুমি এখন বুঝতে পারছো আমি কেন তোমার মায়ের অত্যাচারের শিকার হয়েছিলাম। তোমার কেমন অনুভব হচ্ছে? জুন বলে, তুমি আমাকে মিথ্যা কেন বললে? আজিন বলে, আমি তোমাকে মিথ্যা বলিনি, শুধু সত্যিটা তোমার থেকে লুকিয়েছি। এই কারণেই তুমি তোমার গ্র্যান্ডপার থেকে সাহায্য পেয়েছ, আরামে জীবনযাপন করেছ, কোনো প্রকার টেনশন ছাড়াই লেখালেখি করতে পেরেছ। এটা আমি তোমার জন্যই করেছি। যদি সত্যিটা তোমাকে বলে দিতাম তাহলে তুমি বাস্তবতা সহ্য করতে পারতে না। জুন চোখের পানি ফেলে দিয়ে বলে, যদি তুমি আমাকে সত্যিটা জানাতে, যদি আমি জানতে পারতাম তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ, তাহলে আমি কোনো না কোনোভাবে তোমাকে উদ্ধার করতাম। পরদিন আজিন বাসা ছেড়ে মুনের ম্যানশনে শিফট হয়ে যায়। তাদের বিয়েও ঠিক হয়ে যায়। নিউজে মুন আর আজিনের বিয়ের খবর শুনে কিম জানতে পারে আজিন বিয়ে করতে চলেছে। কিমের বস বলে মুন একজন বড় বিজনেসম্যান, দেখতেও হ্যান্ডসাম। এদিকে লিনা শহর ছেড়ে চলে যায়। যাওয়ার আগে সে জুনকে দেখা করতে বলে। লিনা বলে, আমি তোমাকে আমার সাথে আসতে বলবো না, তবে তোমার জন্য একটা অ্যাডভাইস দিব। আজিনের থেকে দূরে সরে এসে নিজের মতো জীবন শুরু করো। জুন বলে, আমি আর লেখালেখি করব না, আর আজিনের থেকেও দূরে সরে আসব, নিজের সাথে কিছুটা সময় কাটাবো। লিনা বলে, ফাইনালি তুমি একজন স্বাভাবিক মানুষের মতো জীবন শুরু করতে চলেছ, তবে সেটা দেখার জন্য আমি তোমার পাশে থাকতে পারবো না। তারা একে অপরকে বিদায় জানায়। ম্যানশনে ঘুরতে ঘুরতে আজিন দেখতে পায় 3 তলায় একটা রুমে তালাবদ্ধ আছে। আজিন সেক্রেটারিকে বলে, এই রুমে কি আছে আমি দেখতে চাই। সেক্রেটারি বলে, মিস্টার মুন ছাড়া অন্য কারোর জন্য স্টাডি রুমে প্রবেশ করা নিষিদ্ধ, এমনকি আগের ম্যাডামের জন্য এই রুম নিষিদ্ধ ছিল। আজিন বলে, আমি তোমার আগের ম্যাডাম না। এরপর ডিনার করার সময় কথায় কথায় আজিন মুনকে বলে, আমি কি তোমার স্টাডি রুম ব্যবহার করতে পারি? স্ক্রিপ্ট প্র্যাকটিস করার জন্য আমার একটা শান্ত জায়গা প্রয়োজন। মুন কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, প্র্যাকটিস করলে তুমি হঠাৎ করে অনেক ভালো করবে এমন তো না, প্রয়োজন হলে আমি নিজে তোমার সাথে প্র্যাকটিস করব। ডিনার শেষে মুন আর আজিন স্ক্রিপ্ট নিয়ে প্র্যাকটিস শুরু করে। মুন বলে, আমার জন্য কোন ক্যারেক্টারটা ভালো হবে? মুন ছবির ভিলেন ক্যারেক্টারটা বেছে নেয়। আজিন বলে, সে একজন কিলার, শেষে আমি তার থেকে বদলা নেই। মুন বলে, তুমি কি কখনো কাউকে হত্যা করেছ অথবা হত্যা করার চেষ্টা করেছ? এরপর মুন বলে, তোমাকে তো বলা হয়নি আমি কেন আমার এক্স ওয়াইফকে ডিভোর্স দিয়েছিলাম। সে সবসময় বলতো সে আমাকে হত্যা করতে চায়, সে যা চাইতো আমি তাকে তাই দিতাম, তাকে রানীর মতো করে রেখেছিলাম। এই কারণেই হয়তো সামান্য এদিক সেদিক হলেই তার পছন্দ হতো না, সবসময় আমাকে ব্লেম করত, বলতো আমি তাকে এমন বানিয়েছি। এক পর্যায়ে তার মানসিক সমস্যা শুরু হলো, এখন একটা সাইকিয়াট্রিক হসপিটালে তার ট্রিটমেন্ট চলছে। এইসব কথা শুনে আজিনের মনকে সাইকো মনে হয়। এরপর একদিন শুটিং সেটে আজিন দুজন সাইড আর্টিস্টকে বলতে শুনে সুপারস্টার ইনের মৃত্যুর কিছুদিন পরেই আজিন মুনকে বিয়ে করেছে। নিশ্চয়ই আজিন মুনকে টাকার জন্য বিয়ে করেছে। সেদিন থেকেই আজিনের অদ্ভুত বিহেভিয়ার শুরু হয়। ঘড়িতে রাত 9টা বাজতে দেখে তার সেই ভয়ানক রাতের কথা মনে পড়ে, যেই রাতে সে তার বাবাকে হত্যা করেছিল। জুন কিমকে ডেকে এনে একসাথে ড্রিঙ্কস করতে করতে বলে, তুমি কিভাবে নিজের জীবনটা অন্যের জন্য বিলিয়ে দিচ্ছ? কিম বলে, আমি নিজ হাতে আমার বাবাকে হত্যা করেছি, কেউই আমাকে পছন্দ করে না। জুন বলে, এখনই সময় নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার, নিজের জন্য বাঁচো, যাতে তোমাকেও আমার মতো দিশেহারা হতে না হয়। কিম বলে, আমি আমার জীবন ভালোই কাটাতে পারবো, তুমি তোমার জীবন গুছিয়ে নাও। পরদিন জুন তার মায়ের কাছে ফিরে যায়। এদিকে বড় ছবিতে কাজ করে আজিন এখন আবারও জনপ্রিয় হয়ে উঠেছে। কিম আজিনের সাথে দেখা করতে যায়, তবে দূর থেকেই দেখে চলে আসছিল। তখন আজিনের অ্যাসিস্ট্যান্ট কিমকে আজিনের কাছে নিয়ে যায়। কিম আজিনকে বলে, বহুদিন পরে আমাদের আবারও দেখা হলো, তোমার তো এখন দেখা করারও সময় হয় না। আজিন বলে, আমি কয়েকদিন ধরেই দুঃস্বপ্ন দেখছি, হয়তো আমি অনেক টায়ার্ড। আজিন কিমকে মুনের উপর নজর রাখতে বলে, আর মুনের এক্স ওয়াইফের সকল ডিটেলস জানতে বলে। মুনের এক্স ওয়াইফ আছে এই কথা শুনে তো কিম অবাক হয়ে যায়। কিম বলে, আমি প্রথম দিন থেকেই মুনকে ঘৃণা করি, আমি তার সম্পর্কে সকল ডিটেলস খুঁজে বের করব। তবে অন্যদিকে মুন গাড়িতে থাকা বাক্সের মাধ্যমে আজিন আর কিমের বলা কথাগুলো শুনে ফেলে। তবে বাড়ি ফিরে এসে মুন আজিনকে কিছুই বলে না। ঘুমন্ত আজিনের দিকে তাকিয়ে মুন হাসে। এরপর একদিন আজিন ম্যানশনের সুইমিং পুলের সামনে রেস্ট নিচ্ছিল। তখন সাংহি সার্ভেন্ট সেজে ম্যানশনে ঢুকে যায়। সুযোগ বুঝে সাংহি আজিনের কাছে গিয়ে ছুরি দিয়ে আক্রমণ করে, তবে আজিন সাংহির হাত ধরে ফেলে। হাতাহাতির মধ্যেই আজিনের কাঁধে আঘাত লাগে।
সাংহি বলে, আমি তোমার ডাউনফল দেখার জন্য তোমার বাসায় আসতাম, আর তুমি ম্যানশনে এসে আরামে জীবন কাটাচ্ছ। আমি যদি তোমার মতো না হতে পারি, তাহলে তোমাকে আমার মতো বানিয়ে দিব। তোমার এই সুন্দর চেহারাটা নষ্ট হয়ে গেলে কেউ আর তোমার দিকে ফিরেও তাকাবে না। এই বলে সাংহি আজিনের মুখে আঘাত করার চেষ্টা করে। আজিন নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এক পর্যায়ে ছুরির আঘাতে উল্টো সাংহির মুখে ভয়ঙ্করভাবে কাট লেগে যায়। এটা দেখে আজিন সাইকোর মতো হাসতে শুরু করে। ততক্ষণে মুন সেখানে চলে আসে। আজিন সেন্সলেস হয়ে গেলে মুন আজিনকে হসপিটালে নিয়ে যায়। পরদিন নিউজে বলা হয় আজিনকে তার একজন ক্লাসমেট সাংহি হত্যা করার চেষ্টা করেছে, আর সাংহি একজন মানসিক রোগী। রিপোর্টার লিম একটা টিভি শোতে এসে বলে সাংহি এর আগেও আজিনকে এক্সপোজ করেছিল, আজিনকে ডেভিল বলেছিল। আমার মনে হয় না সাংহির মানসিক সমস্যা আছে। মুন আজিনকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। হসপিটাল থেকে ফিরে আজিন ক্ষত জায়গার দাগ মোছার জন্য লেজার ট্রিটমেন্ট নেয়, যাতে খুব দ্রুত শুটিংয়ে ফিরে যেতে পারে। নিউজ দেখে কিম খোঁজ নিয়ে জানতে পারে সাংহিকে এখন হাইমি হসপিটালে ট্রিটমেন্টের জন্য রাখা হয়েছে। মুনের এক্স ওয়াইফকেও এই হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। কিম বলে, তাহলে কি হসপিটালে গেলে আমি মুনের এক্স ওয়াইফের সাথে কথা বলতে পারবো? কিমের বস বলে, 1 বছর আগে থেকে মুনের এক্স ওয়াইফকে আর হসপিটালে দেখা যায়নি। কোনো প্রকার প্রমাণ ছাড়াই সে ভ্যানিশ হয়ে গেছে। বস কিমকে হাইমি হসপিটালের লাস্ট কিছুদিনের সিসি ক্যামেরা ফুটেজের ড্রাইভ দেয়। কিম আরও জানতে পারে রিপোর্টার লিমেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিম হসপিটালের ফুটেজ চেক করার সময় সেই ব্যক্তিকে দেখতে পায় যে আজিনকে ফলো করছিল আর বাধা দেওয়ায় তাকে মেরেছিল। এদিকে জুন এখন নতুন করে বাঁচতে শুরু করেছে। জুন তার মায়ের সাথে শপিং মলে গিয়ে তার মায়ের জন্য অনেক কিছু কিনে দেয়। তখন জুনের সাথে একজন প্রডিউসারের দেখা হয়। প্রডিউসার জুনের সাথে কথা বলতে চাইলে জুনের মা তাদেরকে কথা বলতে দিয়ে চলে যায়। প্রডিউসার বলে, রিসেন্টলি আজিনকে তার একজন ক্লাসমেট অ্যাটাক করেছিল। জুন তো এটা শুনে অবাক হয়ে যায়, কারণ সে এই খবরটা জানতো না। প্রডিউসার বলে, অ্যাটাকের পর আজিনের নামে কিছু রিউমার্স ছড়িয়ে পড়েছে। রিউমার্সগুলো তোমার লেখা বইয়ের সাথে মিলে যাচ্ছে। তাই আমি জানতে চাচ্ছি তুমি কি আজিনের রিয়েল লাইফের উপর বেস করে বইটা লিখেছিলে কিনা। এই কথার উত্তর না দিয়ে জুন সেখান থেকে উঠে চলে যায়। জুন কিমকে কল করে আজিনের ব্যাপারে খোঁজ নেয়। জানতে পারে আজিনের তেমন কোনো ক্ষতি হয়নি। এদিকে আজিন আবারও অদ্ভুত ফিল করতে শুরু করে। কোনটা বাস্তবতা আর কোনটা কল্পনা সে বুঝে উঠতে পারে না। মাথা ঘোরাচ্ছে দেখে আজিন চায়ে চুমুক দেয়। এর সাথে সাথেই সে নিজেকে অন্য রুমে ড্রিঙ্কস করা অবস্থায় খুঁজে পায়। সে নিজেও বুঝতে পারছে না এখানে সে কিভাবে এলো। রুম থেকে বের হয়ে দেখতে পায় কিচেন রুমে সবকিছু এলোমেলো হয়ে আছে, আর সেই স্টাডি রুম, যাতে মুন ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ, সেই দরজার তালাটাও ভাঙা। আজিন সহকারীকে জিজ্ঞেস করে এগুলো কে করেছে। তখন সহকারীর থেকে আমরা জানতে পারি আজিনই কিচেন রুমে সবকিছু ছুঁড়ে ফেলেছিল। এরপর স্টাডি রুমের দরজা ভেঙে স্টাডি রুমে ঢুকেছিল। আসলে এটা কোনো স্টাডি রুম না, এই রুমে মুন আর তার এক্স ওয়াইফের অনেকগুলো ছবি রাখা ছিল। আজিন তখন পাগলের মতো হাসছিল, কিন্তু এখন আজিনের কিছুই মনে নেই। সহকারী আজিনকে হাসপাতালে যাওয়ার কথা বলে। আজিন নিজেকে সামলে নিয়ে বলে, আমি পুরোপুরি সুস্থ আছি, আর কখনোই আমাকে হসপিটালের কথা বলবে না। এরপর একদিন কিম আজিনের সাথে দেখা করে। আজিন বলে, তুমি এখানে কেন এসেছ? কিম বলে, তুমি নিজে তো আমাকে কল করে বলেছ তোমার কোনো কিছুই ঠিক মনে হচ্ছে না, তোমার সাহায্যের প্রয়োজন। তোমার কি কিছুই মনে নেই নাকি? আজিন বলে, সে এমন কিছুই বলেনি। কিম বলে, তোমার দুঃস্বপ্ন দেখা আর এখন স্মৃতি ভুলে যাওয়ার পিছনে অবশ্যই মুনের হাত আছে। মুনের এক্স ওয়াইফ তাদের বিয়ে হওয়ার কিছুদিন পরেই পাগল হয়ে গিয়েছিল। ট্রিটমেন্টের জন্য তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, আর এখন সে মিসিং আছে। আর এই হসপিটালের মালিক হচ্ছে মুন। এমনকি তোমাকে অ্যাটাক করার কিছুদিন আগেই মুন সাংহিকে অনেকগুলো টাকা দিয়েছিল। তার মানে মুন ইচ্ছা করে তোমার উপর অ্যাটাক করিয়েছে। কিম আজিনকে যত দ্রুত সম্ভব মুনের থেকে সরে আসতে বলে। আজিন বলে, আমি অনেক কষ্টে এই পর্যন্ত আসতে পেরেছি। এখন যদি মুনের সাথে ডিভোর্স হয়ে যায়, তাহলে আমি আমার সকল অর্জন এক মুহূর্তেই হারিয়ে ফেলবো। আমি এসব হারাতে চাই না। আমাকেই কেন সবসময় সাফার করতে হয়? কিম আজিনকে সান্ত্বনা দিয়ে বলে, ডিভোর্স দেওয়া সম্ভব না হলে আমরা মুনের বিরুদ্ধে এমন কিছু খুঁজে বের করব, যাতে মুন বাড়াবাড়ি করতে না পারে। এরপর একদিন আজিন আবারও নাইটমেয়ার দেখে। এতে আয়না লেগে তার হাত কেটে যায়। মুন আজিনকে উদ্ধার করে বলে, এখন তো তুমি ড্রাঙ্কও ছিলে না, তাহলে এমনটা কেন করলে? আমি কি তোমাকে খুশি করতে পারিনি? নাকি তুমি আমাদের বিয়ে নিয়ে সন্তুষ্ট না? তাহলে আমি আসলেই অনেক কষ্ট পাবো। আমি তোমাকে আসলেই অনেক পছন্দ করি। আমি চাই তুমি আমার উপর আরো বেশি নির্ভরশীল হও। এদিকে কিম জুনের সাথে দেখা করে বলে, আজিনের হাজবেন্ড একটা সাইকো, সে আজিনকে পাগল বানিয়ে দিচ্ছে। জুন বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমার মনে হচ্ছে আজিন তার জীবন নিয়ে খুশি আছে। শুধু শুধু আমি তার জীবনে ইন্টারফেয়ার করতে চাই না। জুনের এসব কথা শুনে কিম অনেক রেগে যায়। এদিকে আজিন শুটিং করতে গেলে দেখতে পায় হঠাৎ করে স্ক্রিপ্ট পরিবর্তন করা হয়েছে। আজকের সিনে আজিনকে একটা বেসবল ব্যাট দিয়ে ভিলেনের মাথায় আঘাত করে হত্যা করতে হবে। এই সেটআপ দেখে আজিন আবারও নাইটমেয়ার দেখতে শুরু করে। ঠিক এইভাবেই তো সে তার বাবাকে হত্যা করেছিল। শুট শুরু হলে কয়েকবার ট্রাই করেও আজিন টেক দিতে পারে না। এইভাবে কয়েকবার টেক দেওয়ার পর ব্রেক নেয়।
এরপর আবারও ফিরে এসে টেক দেওয়ার জন্য রেডি হয়। এবার শুটের মাঝেই আজিন ভিলেনের জায়গায় তার বাবাকে দেখতে পায়। কন্ট্রোল হারিয়ে একের পর এক আঘাত করতে শুরু করে। এতে ভিলেন প্লে করা অ্যাক্টর গুরুতর আহত হয়ে যায়। আজিনের এমন বিহেভিয়ার দেখে সবার আজিনকে সাইকো মনে হতে থাকে। মুন তখন সেটে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। সে হাসতে হাসতে হাততালি দেয়। এই ঘটনা অনলাইনে ছড়িয়ে পড়লে আজিনকে নিয়ে পাবলিকের মিক্সড রিয়াকশন দেখা যায়। আজিন ডিরেক্টরকে জিজ্ঞেস করে শেষ মুহূর্তে স্ক্রিপ্ট চেঞ্জ কেন করা হয়েছে। ডিরেক্টর বলে ইনভেস্টর হঠাৎ করে স্ক্রিপ্ট চেঞ্জ করার ডিমান্ড করেছে, আর সেই ইনভেস্টর হচ্ছে মুন। আজিন মুনকে জিজ্ঞেস করে সে কেন স্ক্রিপ্ট চেঞ্জ করেছে। মুন বলে আমি তো আগেই বলেছি, আমি চাই তুমি আমার উপর আরো বেশি নির্ভরশীল হও, কিন্তু তুমি তো আমার থেকে দূরে সরে যাচ্ছ, তাই আমাকে এটা করতে হলো। তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি, কিন্তু আমি যা চাচ্ছি তুমি আমাকে তা দিচ্ছ না। আজিন বলে আমি আমার জীবন তোমার কথা মতো কেন চালাবো। মুন বলে তুমি আমাকে এন্টারটেইন করে আমাকে খুশি রাখবে, এই কারণেই তোমার ডাউনফলের সময় আমি তোমাকে সাহায্য করেছিলাম। আজিন মুনের সাথে রেগে গেলে মুন বলে ধরে নাও এটা তোমার পানিশমেন্ট। একদিন রাতে মুন আজিনের কাছে গেলে আজিন মুনকে জুন ভেবে তার মনের কিছু কথা শেয়ার করেছিল। আজিন বলেছিল তার মা মারা যাওয়ার সময় যখন তার কাছে সাহায্য চাইল তখন তার মনে হয়েছিল এটা তার পানিশমেন্ট। মুন বলে আমি তোমার অতীত সম্পর্কে অনেক ভালো করেই জানি, তোমাকে আটকানোর জন্য আমার কাছে অনেক উপায় আছে, তাই আমি তোমাকে যা যা দিয়েছি সেগুলো ধরে রাখতে চাইলে আমার কথা মতো চলতে হবে। এরপর মুন ধাক্কা দিয়ে আজিনকে পানিতে ফেলে দেয়। পানিতে পড়ে আজিনের ছোটবেলার সেই ট্রমা মনে পড়ে যায়। এরপর মুন জুনকে কল করে বলে আজিনের অবস্থা তেমন ভালো না, জুন যেন আজিনের সাথে একবার দেখা করে। সে জুনকে অ্যাড্রেস দিয়ে দেয়। জুন দ্রুত গাড়ি নিয়ে রওনা দেয়। জুন এসে আজিনের সাথে দেখা করে। আজিন বলে জুন আজকে আমি বুঝতে পারলাম আমি যাই করি না কেন, যত উপরে উঠি না কেন, এখনো আমাকে ছুঁড়ে ফেলা যায়। আমি এবার মুনকে সরিয়ে মুনের জায়গা নেব। জুন আমাকে সাহায্য করো। জুন বলে মুন তার এক্স ওয়াইফকে পাগল বানিয়ে হসপিটালে পাঠিয়েছে, আমার নাম্বার ট্র্যাক করে আমাকে কল করেছে। তার মতো একজন ডেঞ্জারাস মানুষকে তুমি কিভাবে হারাবে, তাকে হারানোর আগেই তুমি নিজেই হেরে যাবে। আজিন বলে সে যা ইচ্ছা করতে পারবে, কিন্তু আমি যা ইচ্ছা করতে পারবো না কেন। আজিন পুরোপুরিভাবে অসুস্থ হয়ে যায়। আজিন কিমকে কল করে বলে আমি আর সহ্য করতে পারছি না। কিম বলে আমি সবকিছু ঠিক করে দিব। আজিন বলে তুমি কখনোই আমার থেকে কোনো এক্সপেকটেশন রাখো না, তাহলে আমি যাই বলি তুমি তাই করে আমাকে সাহায্য কেন করো। কিম বলে যতবার আমি তোমাকে সাহায্য করি, যতবার আমার জন্য তোমার মুখে হাসি ফুটে, ততবার আমার নিজেকে ইউজফুল মনে হয়। এরপর মুভির শেষ শুটের দিন আজিন মুনের সাথে খাবার খেতে যায়। মুন বলে সে আজকের রাতেই বিজনেস ট্রিপে যাচ্ছে, তাই পরে তার সময় হবে না। মুভি কমপ্লিট করার জন্য মুন আজিনকে কংগ্রাচুলেট করে। আজিন মুনকে ধন্যবাদ জানায়। মুন বলে এখন কি তুমি ঠিক আছো। আজিন বলে আমার আবার কি হয়েছিল। মুন বলে গতকাল তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছিলে, তুমি কি ভুলে গেলে নাকি। আজিন বলে মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখেছ, তুমি আমার জন্য এত কিছু করেছ, আমি তোমার সাথে খারাপ ব্যবহার কেন করব। এদিকে কিম মুনের সেই লোকটাকে আটকায় যে বাসায় আগুন লাগিয়ে কিমকে হত্যা করতে চেয়েছিল। কিম বলে আমি এখন সবকিছু জানি, তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে, তোমার বস হচ্ছে সাইকো মুন, যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমাদের জীবন নরক বানিয়ে দিব। এরপর কিম চলে যায়। মুনের লোক মুনকে কল করে এসব জানায়। মুন তার লোকেদেরকে জুনকে এবার পুরোপুরিভাবে হত্যা করার অর্ডার দেয়। কিম তার ছোট ভাইকে দেখার জন্য স্কুলের সামনে যায়। দূর থেকে সে তার ভাইকে দেখে। এরপর রাতে যখন অফিসে বসে খাবার খাচ্ছিল তখন সিসি ক্যামেরায় দেখতে পায় 3টা গাড়ি অফিসের সামনে এসে থেমেছে। মুনের লোকেরা অফিসে ঢুকে দেখতে পায় কিম সেখানে নেই। কিম বাইক নিয়ে পালিয়ে যায়। তখন তারাও গাড়ি নিয়ে পিছু করে। এইভাবেই তাদের মধ্যে অনেকক্ষণ চেজ হয়। এক পর্যায়ে কিম একটা বিল্ডিংয়ের ছাদে উঠে যায়। এরপর লোকগুলোর সাথে কিমের কিছুক্ষণ ফাইট হয়, কিন্তু এতজন ট্রেন ফাইটারের সাথে কিম কতক্ষণ ফাইট করতে পারত। তারা কিমকে কাবু করে ফেলে। তবে আমরা দেখতে পাই কিম আগে থেকে বিল্ডিংয়ে অনেকগুলো ক্যামেরা লাগিয়ে রেখেছিল। এতে বিল্ডিংয়ে ঘটা সকল ঘটনা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। সে এমন একটা সিস্টেম করে রেখেছিল যাতে ভিডিওগুলো প্রতি 30 মিনিট পর পর ক্লাউডে অটো আপলোড হয়ে যায়। কিম মার খেয়েও হাসতে থাকে। এরপর লোকগুলো কিমকে ছাদের কর্নারে নিয়ে যায়। তখন কিমের আজিনের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে। তারা কিমকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। এর কিছু সময় পর জুনের কাছে কিমের একটা মেসেজ আসে। মেসেজে থাকা ড্রাইভ খুলে জুন কিমকে হত্যা করার ভিডিওটা দেখতে পায়। লোকগুলো যখন কিমের বডি একটা ড্রামে ভরছিল তখন জুন কিমের মোবাইলে কল করে। মুনের সেক্রেটারি এসে বলে কিমের বডি কোনো ট্রেস ছাড়াই সরিয়ে ফেলতে হবে। সে চেক করার জন্য কিমের মোবাইলটা নিজের কাছে রেখে দেয়। আজিন মুভির লাস্ট ডে শুটিং শেষ করে ম্যানশনে ফিরে আসে। তখন তার মোবাইলেও কিমের মোবাইল থেকে সেই মেসেজটা আসে যেটা জুনের মোবাইলে গিয়েছিল। সাথে সাথেই আজিন কিমকে কল করে। একবার, দুইবার, তিনবার রিং হওয়ার পরেও কিম কল রিসিভ করে না। আজিন যতবারই কল করত ততবারই কিম কল রিসিভ করত, কিন্তু আজকে কিম কল রিসিভ করছে না। আজিনের আর বুঝতে বাকি থাকে না
কিম মারা গেছে। সকালে খাবার খাওয়ার সময় মুন কলে কাউকে সরিয়ে দেওয়ার কথা বলেছিল, তার মানে মুনই কিমকে হত্যা করিয়েছে। জুন কিমের বসের কাছে এসে জিজ্ঞেস করে কিম কোথায়। কিমের বস বলে, আমি যদি জানতাম কিম এই কাজ করতে চলেছে তাহলে আমি কিছুতেই কিমকে এটা করতে দিতাম না। কিম আমাকে ক্যামেরা সেট করতে বলেছিল আর একটা নির্দিষ্ট সময় পর ক্যামেরাগুলো কালেক্ট করে মেমোরি কার্ডগুলো তোমাকে দিতে বলেছিল, কিন্তু আমি একবারের জন্য বুঝতে পারিনি কিম কি করতে চলেছে। জুন মেমোরি কার্ডগুলো চালিয়ে কিমের মৃত্যুর ঘটনাটা দেখতে পায়। পরদিন সকালে আজিন সব সার্ভেন্টদেরকে ছুটি দিয়ে দেয়। এরপর মুনকে বলে, তোমাকে আটকানোর জন্য আমি একটা উপায় খুঁজে পেয়েছি। তোমার অর্ডারে যাদেরকে ভ্যানিশ করে দেওয়া হয় তাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, তবে আমার কাছে এবার প্রমাণ আছে। আজিন মুনকে কিমের হত্যার ভিডিওটা দেখায়। ভিডিওতে মুনের লোকেরা বারবার মুনের নাম নিচ্ছে, এতে মুন ক্লিয়ারলি ফেসে যাবে। মুন বলে, তার মানে তুমি তোমার বন্ধুর মৃত্যুর মাধ্যমে আমার সাথে সমঝোতা করতে চাইছো। তোমার বন্ধু এই কথা জানতে পারলে অনেক কষ্ট পেত। আজিন বলে, কিম জানতে পারলে অনেক খুশি হতো, কারণ কিম এটা আমার জন্যই করেছে। আমার জীবন সহজ করার জন্যই কিম নিজের জীবন স্যাক্রিফাইস করে দিয়েছে। এই ঘটনা ফাঁস হয়ে গেলে তোমার এতদিনের কেরিয়ারে দাগ লেগে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। জুন কল করে আজিনকে জিজ্ঞেস করে, এটা তুমি কি করেছ? আজিন বলে, যদি আমি বলি তাহলে কি তুমি হ্যান্ডেল করতে পারবে? আমি মুনকে আটকাতে চেয়েছিলাম, তাই কিম মারা যাবে জেনেও মুনের গলায় শিকল পরিয়ে দিয়ে গেছে। জুন বলে, এইভাবে তুমি আর কতদিন বাঁচবে? এখানেই সবকিছু স্টপ করে দাও, আর সামনে আগিও না। আজিন বলে, যদি তুমি জানতে আমি কি ভয়ানক জায়গায় ফেসে আছি তাহলে তুমি আমাকে থামতে বলতে না। আজিন কল কেটে দিলে জুন কোনো একজনকে কল করে বলে, তারা যে ডকুমেন্টারির অফার দিয়েছিল জুন সেটা করতে চায়। এরপর জুন মুনের সাথে দেখা করতে যায়। জুন বলে, তুমি কিমকে হত্যা করার জন্য তোমার লোকেদেরকে যে অর্ডার দিয়েছ সেই সবকিছুই এই মেমোরিগুলোতে রেকর্ড করা আছে। ভিডিওগুলো পাবলিক করে দিলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। মুন বলে, তুমি কি আমাকে থ্রেট করছো নাকি? জুন বলে, আমি আর বসে থেকে তোমার আর আজিনের তামাশা দেখতে পারছি না, তুমি আজিনের থেকে দূরে থাকো, আজিনকে আমি নিজেই থামাবো। অন্যদিকে নান টু নাথিং মুভি রিলিজের পর আজিনের অ্যাক্টিং সবার নজর কেড়ে নেয়। আজিন যে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড জিতে চলেছে এটা প্রায় কনফার্ম হয়ে যায়। এর কিছুদিন পর আজিন অ্যাওয়ার্ড শোতে অংশগ্রহণ করতে যায়, আর এই সিনটি আমরা ড্রামার একেবারে শুরুতে দেখেছিলাম। এরপর অ্যাওয়ার্ড শো শুরু হয়ে যায়, আর অ্যাজ এক্সপেক্টেড আজিন বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড জিতে যায়। আজিন স্টেজে গিয়ে অ্যাওয়ার্ড নিয়ে সবার উদ্দেশ্যে কথা বলতে শুরু করে। অন্যদিকে অনলাইনে আজিনকে নিয়ে একটা ডকুমেন্টারি ছড়িয়ে পড়ে, যেখানে সাংহি, ইনের ছোট ভাই, চোয়ের কপেশপে কাজ করা আজিনের সেই সহকর্মী আজিনের আসল চেহারা ফাঁস করে দেয়। আজিন ইনের সাথে যা করেছে, সাংহির সাথে যা করেছে, চোয়ের সাথে যা করেছে, সেই সবকিছুই পাবলিকের সামনে চলে আসে। সবাই জেনে যায় ভালো মানুষের আড়ালে আজিন একজন ডেভিল। আজিন ছোটবেলা থেকেই অন্যদেরকে নিজের কাছে ব্যবহার করে এসেছে। আজিন স্টেজে কথা বলার সময় দেখতে পায় সবাই মোবাইলে কিছু একটা দেখে তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। এরপর ব্যাক স্টেজে আসলে স্ক্রিনে দেখতে পায় জুন বলছে, আজিন নিজেই চৈকে বাছাই করেছিল যাতে চৈকে কাজে লাগাতে পারে। এই কাজে সে একজন স্টকারকেও কাজে লাগিয়েছে। চৈ সেদিন সাহায্য করার জন্য আজিনের বাসায় গিয়েছিল। চৈ স্টকার ভেবে যাকে আঘাত করেছিল সে আসলে আজিনের বাবা ছিল, আর এই সবকিছুই আজিনের প্ল্যানের অংশ ছিল। সে সবসময় মানুষদেরকে আপন বানিয়ে নিজের ফায়দার জন্য ব্যবহার করেছে, এইভাবেই সে নিজেকে উঁচুতে উঠিয়েছে। এটাই ব্যাক আজিন। আজিন দিশেহারা হয়ে রাস্তায় বের হয়ে হাঁটতে থাকে। তখন জুন গাড়ি নিয়ে আসে। আজিনকে গাড়িতে তুলে জুন বলে, তুমি কি কোথাও যেতে চাও? পাহাড় ঘেঁষে গাড়ি চালাতে চালাতে জুন বলে, আমি ভেবেছিলাম অপেক্ষা করলে হয়তো তুমি বদলে যাবে, কিন্তু তুমি বদলাওনি। আমি রিয়েলাইজ করতে পেরেছি আমি তোমাকে বাঁচাতে পারিনি। আমি এমন কিছুর জন্য অপেক্ষা করছিলাম যা অসম্ভব। আজিন বলে, তো তুমি কি এখন রিগ্রেট করছো নাকি? জুন বলে, না, কারণ এই মুহূর্তে শুধু আমি তোমাকে হ্যান্ডেল করতে পারি। আজিন বলে, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। জুন বলে, তাহলে চলো আমরা একসাথে নরকে যাই। আমি শেষ পর্যন্ত তোমার সাথে থাকার ওয়াদা করেছিলাম, যদি তুমি এখানেই থেমে যাও তাহলে আমিও থেমে যাব। আজিন বলে, আমি ভেবেছিলাম আমার আর কোনো বাধা নেই, কিন্তু তুমিই আমার শেষ বাধা। জুন আর আজিন একে অপরের দিকে তাকিয়ে থাকে। জুন আজিনকে প্রপোজ করে। জুন স্টিয়ারিং ছেড়ে দেয়। তাদের গাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে জুন সাথে সাথেই মারা যায়। তবে আজিনকে স্পটে খুঁজে পাওয়া যায়নি। মারা যাওয়ার আগে জুন তার মায়ের জন্য একটা লেটার লিখে গিয়েছিল, আর অ্যালবামে থাকা তার সকল ছবিগুলো নষ্ট করে দিয়েছিল। জুন লিখেছে, তোমার প্রেজেন্স আমার বুকে ছুরির মতো আঘাত করে, তাই আমি হারিয়ে যাচ্ছি আর তোমাকে শান্তি দিয়ে যাচ্ছি। লেটার পড়ে জুনের মা পাগল প্রায় হয়ে যায়। মুন অনেক খোঁজাখুঁজি করেও আজিনকে কোথাও খুঁজে পায় না। আজিনকে মৃত ঘোষণা করা হয়। তবে আমরা দেখতে পাই অ্যাক্সিডেন্টের পরেও আজিন গুরুতর আহত হয়েও বেঁচে ছিল। সে অনেক কষ্টে গাড়ি থেকে বের হয়ে আসতে সফল হয়েছিল। তার মানে অ্যাক্সিডেন্টে জুন মারা গেলেও আজিন বেঁচে গেছে। তবে এরপর আজিন কোথায় গেছে সেটা আমাদের অজানা।
এখানেই ডিআরএক্স ড্রামাটা শেষ হয়। যেহেতু আজিন বেঁচে গেছে তাই হয়তো বা এর সেকেন্ড সিজনও আনা হবে। সো ডিআরএক্স ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এর এন্ডিংটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারো। পরবর্তীতে কোন ড্রামা সিরিজটা দেখতে চাও সেটাও জানাতে পারো। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।